আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি রাতে মার্কিন ইসরায়েল বিমান হামলায় তিনি শহীদ হন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন ইরানের এই অকুতোভয় দেশপ্রেমিক মহানায়ক আয়াতুল্লাহ আলী খামেনির বর্ণাঢ্য জীবন কাহিনী সম্পর্কে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পারস্যের পবিত্রতম শহর মাশহাদ। ইমাম রেজার মাজারের সোনালী গম্বুজ থেকে প্রতিদিন ভোরের আলো ঠিকরে পড়ে শহরের অলিতে গলিতে। এই শহরেই ১৯৩৯ সালের ১৯শে এপ্রিল এক দরিদ্র ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন সৈয়দ আলী হোসেন খামেনি। তার পিতার নাম সৈয়দ জোয়াদ খামেনি এবং মাতার নাম খাদিজা মির্দামাদি। মা বাবার ৮ সন্তানের মধ্যে আলী খামেনি ছিলেন দ্বিতীয়। পরিবারটি ছিল সত্যিকারের সম্ভ্রান্ত, সম্পদে নয় বংশে। সৈয়দ খেতাব ধারণ করতেন তিনি, যা সরাসরি বংশানুক্রমে ইমাম আলী ইবনে আবু তালিব হতে পাওয়া। কিন্তু এই অভিজাত বংশের সন্তান বড় হয়েছেন অভাবের মধ্যে। তার বাবা ছিলেন একজন সাধারণ মোল্লা, রাতের খাবারের জন্য যাকে প্রায়ই সংগ্রাম করতে হতো। ছোট্ট আলীর মনে এই দারিদ্র কোনো হীনমন্যতা তৈরি করেনি, বরং গড়ে দিয়েছিল এক অটল সংকল্প। মাশহাদের ধর্মীয় বিদ্যালয়ে তার পড়ালেখা শুরু হয়। আরবি ব্যাকরণ, তাফসির, ফিকাহ এই জ্ঞানের সমুদ্রে সাঁতার কাটতে কাটতে বড় হতে লাগলেন তরুণ আলী খামেনি। কিন্তু তার মন শুধু পুঁথির পাতায় আটকে থাকেনি। বাইরে তখন এক অস্থির পৃথিবী। শাহের পুলিশের বুটের শব্দ ও তেলের গন্ধ মেশানো রাজনীতি, সব কিছুই তিনি প্রত্যক্ষ করছিলেন নিজের চোখ কান দিয়ে। ১৯৫৮ সালে ১৯ বছরের যুবক আলী খোমেনি মাশহাদ ছেড়ে পাড়ি দেন কোম শহরে, শিয়া ইসলামের সবচেয়ে বড় জ্ঞান কেন্দ্রের দিকে। কোমে তখন এক অসাধারণ ব্যক্তিত্বের আলো ছড়িয়ে পড়ছে। তার নাম রুহুল্লাহ খোমেনি। কোমে স্থায়ী হওয়ার পর তরুণ খামেনি রুহুল্লাহ খোমেনির পাঠদানে অংশ নেন। সেই ক্লাসে যে শিক্ষক ছাত্রের সম্পর্ক তৈরি হয়েছিল, তা শুধু বইয়ের জ্ঞানের ছিল না, ছিল আদর্শের, ছিল বিপ্লবের। খোমেনি কণ্ঠে শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে যে ক্রোধ, সেই ক্রোধ আস্তে আস্তে তরুণ আলীর বুকেও ছড়িয়ে পড়তে লাগল। শাহের ইরানে তখন পশ্চিমের বাতাস বইছে। শ্বেত বিপ্লব নামে একটি সংস্কার কর্মসূচি চালু হয়েছে, ভূমি সংস্কার, নারীদের ভোটাধিকার ইত্যাদি নিয়ে। কিন্তু এই আধুনিকতার মোড়কের ভেতরে লুকিয়ে ছিল দুর্নীতি, আমেরিকার প্রতি নির্ভরতা এবং রেজা শাহ পাহলভির গোয়েন্দা বাহিনী শাভাক এর নির্মম নিষ্ঠুরতা। খামেনি ততদিনে বুঝে গেছেন, বইয়ের মলাটের ভেতরে থাকলে হবে না, ময়দানে নামতে হবে। ৬০-এর দশকের শুরু থেকেই খামেনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়লেন। ১৯৬৩ সালে খোমেনির গ্রেফতারের প্রতিবাদে যে আন্দোলন হল, তাতে সামনের সারিতে ছিলেন তিনি। শাহের শাসন আমলে তিনি ৬বার গ্রেফতার হন এবং পরবর্তীতে তাকে ৩ বছরের জন্য নির্বাসিত করা হয়। প্রতিটি গ্রেফতার ছিল এক একটি পরীক্ষা। শাভাকের জিজ্ঞাসাবাদের ঘরে ঠান্ডা মেঝেতে শুয়ে তিনি হয়তো ভেবেছিলেন, পরাজয় স্বীকার করলেই মুক্তি। কিন্তু প্রতিবারই তিনি ফিরে এসেছেন আরও শক্ত হয়ে। কারাগার তাকে ভাঙতে পারেনি, বরং পরিণত করেছিল ইস্পাতে। নির্বাসনে থাকার সময় তিনি লিখেছেন, পড়েছেন, ভেবেছেন। একজন বিপ্লবী মোল্লা থেকে তিনি পরিণত হচ্ছিলেন এক পরিপক্ক রাজনৈতিক চিন্তাবিদে। ১৯৭৮ সাল, সারা ইরানে বিপ্লবের ঢেউ। রাস্তায় লাখো মানুষ, বুকে শাহাদাতের প্রস্তুতি, ঠোঁটে খোমেনির নাম। খামেনি তখন সর্বত্র মসজিদে বক্তৃতা দিচ্ছেন, গোপন বৈঠকে পরামর্শ দিচ্ছেন, তরুণদের সংগঠিত করছেন। ইরানের ইসলামী বিপ্লবের সময় তিনি মূলধারার একজন নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে বিপ্লব সফল হল। শাহ পালিয়ে গেলেন। খোমেনি প্যারিস থেকে ফিরলেন এক মহানায়কের মতো।
তেহরানের আকাশে ওড়ে ইসলামী প্রজাতন্ত্রের পতাকা। বিপ্লব সফল হওয়ার পর নবগঠিত ইসলামী প্রজাতন্ত্রে খামেনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। প্রতিরক্ষা উপমন্ত্রী, তেহরানের ইমাম জুমা, একের পর এক দায়িত্ব কাঁধে নিলেন তিনি। কিন্তু নতুন ইরান তখনও যুদ্ধের মাঠে। 1980 সালে ইরাকের সাদ্দাম হোসেন আক্রমণ করলেন। শুরু হল 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ। 1981 সালের জুন মাস, তেহরানের এক মসজিদে বক্তৃতা দিচ্ছিলেন খামেনি। হঠাৎ বিস্ফোরণ। কেউ একটি বোমা লুকিয়ে রেখেছিল রেকর্ডারের ভেতরে। বিস্ফোরণে আহত হলেন খামেনি। বিপ্লবোত্তর কালে তিনি এক হত্যাচেষ্টার লক্ষ্যবস্তুতে পরিণত হন, যার ফলে তার ডান হাত পক্ষাঘাতগ্রস্ত হয়। এরপর থেকে সারা জীবন তার ডান হাত ছিল অকার্যকর। কিন্তু এই ক্ষত তাকে থামায়নি, বরং জনগণের কাছে তিনি হয়ে উঠলেন আরও বড় প্রতীক। যে মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, তাকে আর কে থামাবে? 1981 সালে মোহাম্মদ আলী রাজাজি হত্যার পর একই বছরের অক্টোবরে অনুষ্ঠিত ইরানের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচনে আয়াতুল্লাহ আলী খামেনি ব্যাপক ব্যবধানে জয়লাভ করেন। 13 অক্টোবর 1981 থেকে 3 আগস্ট 1989 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি হিসেবে তাকে একসঙ্গে অনেক ফ্রন্টে লড়তে হয়েছিল। একদিকে ইরাকের সঙ্গে যুদ্ধ, অন্যদিকে অর্থনৈতিক অবরোধ, ভেতরে বিরোধী দলগুলোর সঙ্গে সংঘাত। 2 মেয়াদে রাষ্ট্রপতি থাকার সময় তিনি সব সময় ছিলেন খোমেনির বিশ্বস্ত সহযোগী। মতবিরোধ হলেও তা প্রকাশ্যে আসেনি। এই 8 বছরে তিনি শিখলেন রাষ্ট্র পরিচালনার কলাকৌশল। শিখলেন কখন কথা বলতে হয়, কখন চুপ থাকতে হয়। 1989 সালের জুন মাস, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মৃত্যুবরণ করলেন। ইরান স্তব্ধ। কোটি কোটি মানুষ শোকে কাঁদছেন। প্রশ্ন সবার মনে, এবার কে নেবেন এই বিশাল দায়িত্ব? বিশেষজ্ঞ পরিষদ বসল। দীর্ঘ আলোচনার পর ঘোষণা এলো, সৈয়দ আলী খামেনি হবেন ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা। অনেকেই তখন সন্দিহান ছিলেন। খামেনি তখনও পুরোপুরি আয়াতুল্লাহ উপাধি পাননি ধর্মীয় শ্রেণীক্রমে। কিন্তু পরিষদ সিদ্ধান্ত নিল, এই মানুষটি পারবেন এই গুরু দায়িত্ব পালন করতে। সর্বোচ্চ নেতা হিসেবে তার 36 বছর 6 মাস ব্যাপী কার্যকাল তাকে মৃত্যুর সময় মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপ্রধান এবং শাহ মোহাম্মদ রেজা পহলভির পর সবচেয়ে দীর্ঘস্থায়ী ইরানি নেতা করে তুলেছিল। সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি যে ক্ষমতা পেলেন, তা ছিল অসীম। সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইরানের সরকার, বিচার বিভাগ, সামরিক বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং কুদস ফোর্সের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। তিনি ছিলেন একাধারে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ, সেনাবাহিনীর সর্বাধিনায়ক এবং দেশের সকল শিয়া মুসলমানের আধ্যাত্মিক অভিভাবক। কিন্তু এই ক্ষমতা একটি চাপও নিয়ে এসেছিল। একদিকে ইরানের তরুণ প্রজন্ম পরিবর্তন চাইছে, অন্যদিকে বিদেশি চাপ। তিনি নিজেকে স্থাপন করলেন এক অটল পাহাড়ের মতো। ঝড় আসুক, বৃষ্টি আসুক, তিনি সরবেন না। প্রায় 4 দশক ধরে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়েছেন এবং অভ্যন্তরীণ বিরোধ ও আন্দোলন দমন করেছেন। রাজনীতির এই বিশাল ক্যানভাসের পেছনে তিনি একজন পারিবারিক মানুষও ছিলেন। ব্যক্তিগত জীবনে আয়াতুল্লাহ আলী খামেনি 6 সন্তানের পিতা। রাষ্ট্রের ব্যস্ততার ফাঁকে তিনি লিখেছেন কবিতা, প্রবন্ধ, পড়েছেন সাহিত্য। ইরানের ক্লাসিক কবি হাফিজ রুমির পংক্তি তার কণ্ঠে প্রায়ই উচ্চারিত হয়েছে। তিনি অন্যতম প্রথম ধর্মীয় নেতাদের একজন যারা বিভিন্ন জৈবিক গবেষণা অনুমোদন ও সমর্থন দেন। বিজ্ঞান ও ধর্মকে একসঙ্গে ধারণ করার এই চেষ্টা তার ব্যক্তিত্বের এক বিশেষ দিক। 2025 ও 26 সালে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছাল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বন্দ্ব ভয়াবহ রূপ নিল।
28 ফেব্রুয়ারি 2026 সালে আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক বিমান হামলায় তিনি শাহাদাত বরণ করেন। সরকারি সম্প্রচার মাধ্যম নিশ্চিত করে যে 28 ফেব্রুয়ারি শনিবার প্রথম প্রহরে নিজ কার্যালয়ে কাজ করার সময় তিনি নিহত হন। দেশটিতে 40 দিনের শোক এবং 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। যে মানুষটি 6 বার কারাগার দেখেছেন, বোমার আঘাতে হাত হারিয়েছেন, শাহের পুলিশের নির্যাতন সহ্য করেছেন, তিনি শেষ পর্যন্ত নিজ কার্যালয়ে শাহাদাত বরণ করলেন। যেন ইতিহাস তাকে একটি নাটকীয় পরিণতি দিতে চেয়েছিল। 1939 থেকে 2026 এই দীর্ঘ 86 বছরের জীবনে তিনি ছিলেন একজন ছাত্র, একজন বিপ্লবী, একজন রাষ্ট্রপতি এবং সবশেষে একটি জাতির সর্বোচ্চ নেতা। ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে সেটা নিয়ে বিতর্ক থাকবে। সমর্থকদের কাছে তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা, সমালোচকদের কাছে তিনি এক কঠোর শাসক। কিন্তু একটি বিষয় সবাই একমত যে মাশহাদের সেই দরিদ্র মোল্লার ছেলে, যে ছেলেটি কোমের এক ক্লাসে বসে খোমেনির কথা শুনেছিল, সে একদিন কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করেছে। এটি নিজেই এক অসাধারণ মানবিক যাত্রার গল্প। পাথর যেমন পরশমণি স্পর্শে শোনা হয়, তেমনি কারাগারের অন্ধকার, বোমার আঘাত এবং অগণিত বাধা এই মানুষটিকে পরিণত করেছিল ইরানের ইতিহাসের এক অমোঘ চরিত্রে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনার ভালো লাগা বা মন্দ লাগার অনুভূতি কমেন্টে জানান। ধন্যবাদ।